অনেক বছর আগের কথা। একটি ছোট কুটিরে বাস করতেন একজন অসুস্থ বৃদ্ধা মহিলা ও তার দুই মেয়ে মৃন্ময়ী ও নন্দিনী। আমরা না হয় যেভাবে হোক দিন পার করছি, কিন্তু অসুস্থ মাটাকেও একটু কিছু মুখে দিতে পারছি না। মৃন্ময়ী, তুই না হয় বাজারের দিকে তাকিয়ে দেখ, কেউ কটা চাল ধারে দেয় নাকি। ঠিক আছে দিদি, আমি দেখছি কি করা যায়। মৃন্ময়ী বাজারের দিকে রওনা হল। পাশেই ছিল হেমন্তপুর রাজ্য। রাজ্যে সবকিছুই ঠিক ছিল, কোনো কিছুর অভাব ছিল না। তবুও রাজার মুখ সবসময় ভার থাকত। রাজা অত্যন্ত দুশ্চিন্তায় মগ্ন থাকতেন। মহারাজ, আপনি এখানে বসে আছেন অবেলায়? আপনার কি শরীর খারাপ? আমি কি রাজবৈদ্যকে ডাক দেব? না রানী, শরীর খারাপ নয়। তুমি তো জানো রানী, মনটা কেন সবসময় খারাপ হয়ে থাকে। আজ কত বছর কেটে গেল, একটি সন্তানের মুখ দেখতে পারলাম না। রাজ্যের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। আমাকে আটকুড়ো রাজা বলতেও কেউ দ্বিধাবোধ করে না। এই রাজ্য আমার আর ভালো লাগছে না। রানী, আমি কিছুদিনের জন্য জঙ্গল ভ্রমণে যেতে চাই। যাও রানী, তুমি মেজরানী ও ছোট রানীকে এখানে ডেকে পাঠাও। মহারাজ, আমি বুঝি আপনার কষ্টটা, কিন্তু বিধাতা আমাদের যে কোনো সন্তান দেননি, আমরাও যে কিছু করতে পারি না মহারাজ। আপনি যদি জঙ্গল ভ্রমণে গিয়ে ঘুরে আসতে চান, তাহলে আমিও আপনার সাথে সহমত। আমি এক্ষুনি মেজরানী ও ছোট রানীকে ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণ পর 3 রানী একত্রে রাজার সামনে হাজির হলেন। মহারাজ, আমাদের ডেকেছেন? হ্যাঁ, আমি তোমাদেরকে ডেকেছি। আমি কিছুদিনের জন্য জঙ্গল ভ্রমণে যেতে চাই। এই জীবন আমার আর ভালো লাগছে না। 3টে বিয়ে করেও আমি সন্তানের পিতা হতে পারিনি। এই রাজ্যের কোলাহল আর ভালো লাগছে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কিছুদিন বাইরে কাটিয়ে আসব। এদিকটা ঠিকভাবে সামলে নিও। এই বলে রাজা জঙ্গল ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলেন। ওদিকে মৃন্ময়ী বাজারে গিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছিল। চাচা, আমার মা খুব অসুস্থ। 2 দিন হলো ঘরে কোনো চাল পানি নেই। আমাকে কিছু চাল ধার দেবেন? না না বাপু, এখন অভাবের সময়, আমাদেরও তো চলতে হবে নাকি। যাও তো বাপু, দোকানের সামনে ভিড় করো না। রাজা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে একটি গ্রামের পাশের বড় বটগাছের নিচে এসে বিশ্রাম নেন। তখনই রাজার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল মৃন্ময়ী। তাকে দেখে রাজা এক দৃষ্টে তাকিয়ে থাকলেন। এত সুন্দর কন্যা, চোখ দুটো যেন হরিণের মতো। মনে হয় ওই গ্রামের দিকেই গেল। যাই, গিয়ে দেখি তো মেয়েটির পরিচয় কি আর কোথায় থাকে। রাজা তার পিছু নিলেন। মৃন্ময়ী, সেই কখন গিয়েছিস চাল ধার করতে? এতক্ষণও কোনো খোঁজ নেই। জানি না সে 2 মুঠো চাল পেল কিনা। হায় আল্লাহ, আমাদের তুমি একটু দয়া করো। আমরা যে আর পারছি না ক্ষুধার জ্বালায়। অসুস্থ মা ঘরে মরার মুখে, ওদিকে ছোট বোনটা চালের খোঁজে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। ওদিকে মৃন্ময়ী খালি হাতে বাড়ি ফেরে। কিরে বোন, চাল ধার পেলি কিছু? না দিদি, কত জায়গা ঘুরলাম, কেউ একটু চাল ধার দিল না। পোড়া কপাল আমাদের, কেন যে গরিব বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ক্ষুধার জ্বালায় যে আর কিচ্ছুটি ভালো লাগে না। দিদি, আমি কাল থেকে কাজে বেরোবো, তুমি মাকে দেখে শুনে রাখবে। তাছাড়া যে কোনো উপায় দেখছি না। গাছের আড়াল থেকে সব কথা শুনে সামনে এগিয়ে এলেন রাজা। আমি হেমন্তপুর রাজ্যের রাজা। আমি এসেছি জঙ্গল ভ্রমণে। ওই সামনের বটগাছের নিচে আমি বিশ্রামে ছিলাম। তখনই আমার সামনে দিয়ে হেঁটে আসছিল
মৃন্ময়ী। আমি তার পিছু পিছু এখানে এসেছি, আপনাদের সব কথা শুনেছি। আমি আপনাদের জন্য একটি প্রস্তাব নিয়ে এসেছি। যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। মহারাজ, আমরা সাধারণ গরিব দুঃখী, আমাদের থেকে অনুমতি চেয়ে কেন ছোট করছেন? আপনি কি বলতে চান বলুন। আমি রাজা হয়েও তোমাদের থেকে দুঃখী। আমার সব আছে, কিন্তু শান্তি নেই। একটি সন্তানের আশায় আমি তিনটে বিয়ে করেছি, কিন্তু আমি কোনো সন্তানের মুখ দেখিনি। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমি মৃন্ময়ীকে আমার রাজ্যের রানী বানাতে চাই। আমার বিশ্বাস মৃন্ময়ী আমার মনের আশা পূরণ করতে পারবে। না না মহারাজ, আপত্তি কেন থাকবে? এই কষ্টের জীবন থেকে যদি আমার বোন রানী হয়, তাহলে তো এটা আমাদের ভাগ্য। আমাদের কোনো আপত্তি নেই মহারাজ। কিন্তু আমার আপত্তি আছে দিদি। আমি তোমাকে আর মাকে এখানে এভাবে ফেলে কোথাও যেতে পারবো না। তোমাকে তোমার দিদি আর মাকে ফেলে যেতে হবে না। আমি তোমার মা ও দিদির ভালো থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব। তাদের কোনো অসুবিধা হবে না। তাদের সব রকমের সুবিধে আমি দেব। এরপর রাজা মৃন্ময়ীকে বিয়ে করে রাজপ্রাসাদে ফিরে এলেন। কই গো, সবাই কোথায় গেলে? এদিকে এসো। বড় রানী, মেজ রানী, ছোট রানী, কোথায় তোমরা? 3 রানী কক্ষ থেকে বেরিয়ে আসেন। মহারাজ, ভ্রমণ থেকে এত তাড়াতাড়ি যে চলে এলেন, আর আপনার সাথে এই মেয়েটি কে? এই মেয়েটি এই রাজ্যের নতুন রানী। আমি তাকে বিবাহ করেছি। আজ থেকে তোমরা 4 জন বোনের মতো থাকবে। কিন্তু মহারাজ, এই মেয়েকে দেখে তো মনে হচ্ছে গরিব সাধারণ ঘরের একটি মেয়ে। এই কিভাবে এই রাজ্যের রানী হয়? ছোট রানী, মুখ সামলে কথা বলো। সে গরিব হোক বা ধনী, সে এখন এই রাজ্যের রানী। আর তোমরা ভুলে যেও না, তোমরা রাজার মেয়ে হয়েও আমাকে একটা সন্তান দিতে পারোনি। বড় রানী, যাও নতুন রানীকে নিয়ে সাজাও। আর মেজ ও ছোট রানী, তোমরা আমার কক্ষ ফুল দিয়ে সাজাও। কি কপাল আমাদের! নিজের স্বামীর জন্য বাসর সাজাতে হচ্ছে। শুধু একটি সন্তানের জন্য কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তাই না রে মেঝো, তুই যখন এই রাজ্যে নতুন রানী হয়ে এসেছিলি, তখন আমাদের কেমন লেগেছিল ভাব। তখন আমারও অনেক কষ্ট হয়েছিল। আমি ছোট রানী ছিলাম, মহারাজের খুব আদরের রানী। তুই এসে আমার জায়গাটা দখল করেছিলি। তাই না রে বড় রানী? তাহলে তুইও বোঝ, আমি যখন এই রাজ্যের একমাত্র রানী ছিলাম, মহারাজের কেমন ভালোবাসার ছিলাম। তুই এসে আমার জায়গাটা দখল করেছিলি, তখন আমার কেমন লেগেছিল। মনের দুঃখ ও রাগে মেজরানী ও ছোটরানী কক্ষ থেকে বেরিয়ে গেলেন। দাসী, এই দাসী, ছোট রানীকে নিয়ে আয় এখন। দাসী মৃন্ময়ীকে রাজার কক্ষে নিয়ে গেল। নতুন রানীমা, আজ থেকে এটাই আপনার কক্ষ। আপনি এখানে থাকুন, আমি এখন যাই। একটু পরেই মহারাজ কক্ষে প্রবেশ করেন। মহারাজ রেন্ময়ী রানীর রূপে দেখে তার দিক থেকে চোখই সরাতে পারছিল না। রানী, তোমাকে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে আসমানের এক টুকরো চাঁদ নেমে এসেছে আমার ঘরে। রানী, তোমাকে দেখে তো আমার মনটা ভরে গেল। আমাদের এই বিশেষ রাতে আমি তোমার কাছে একটা জিনিস চাইব, সেইটা হলো একটি সন্তান। বলো রানী, তুমি আমার কথা রাখবে? রাখব মহারাজ, অবশ্যই রাখব। যদি আল্লাহ সহায় হন, ইনশাল্লাহ আমি আপনার সব ইচ্ছে পূরণ করব। এভাবে বেশ কয়েক মাস কেটে গেল। একদিন মৃন্ময়ী বাইরে যাওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল।
একটি দাসী তাকে দেখতে পায়। রানীমা, কি হয়েছে আপনার? এভাবে শুয়ে আছেন কেন? কথা বলুন রানীমা। যাই, মহারাজকে খবর দেই। মহারাজ, নতুন রানীমার কি জানি হয়েছে, অজ্ঞান হয়ে পড়ে গেছেন। কি হয়েছে আমার ছোট রানীর? রাজবৈদ্যকে আসতে বলো শীঘ্রই। রাজবৈদ্য এসে পরীক্ষা করে জানালেন রাজ্যে নতুন অতিথি আসতে চলেছে। মহারাজ, খুশির খবর, রানী ঠিক আছেন। আপনি পিতা হতে যাচ্ছেন। রাজ্যে নতুন মেহমান আসছেন। এদিকে 3 রানী ঈর্ষায় জ্বলতে লাগল। না, এটা হতে পারে না। নতুন রানী সন্তান জন্ম দিয়ে রাজার চোখের মণি হবে, আমি তা কিছুতেই হতে দেব না। শান্ত হ, এখন কিছু করা যাবে না। যা করার বাচ্চা হবার সময় করতে হবে। বেশ কয়েক মাস পরে আমি জানতাম রানী, তুমি আমাকে নিরাশ করবে না। জানো রানী, আমি এত খুশি কখনো হইনি। সব তোমার জন্য। বলুন, সব আল্লাহর জন্য। তিনি না চাইলে তো কখনো কোনো কিছু হয় না। সব ওনার ইচ্ছা। আমি তো উসিলা মাত্র। হেরানি, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। তুমি বিশ্রাম নাও। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। মহারাজ, আর তো কয়েকটি দিন মাত্র। এখন তো আমাকে খুব সাবধানে থাকতে হবে। তাই বলছি কি, মা তো আর নেই। আপনি যদি দিদিকে আমার পাশে থাকার জন্য রাজপ্রাসাদে নিয়ে আসার ব্যবস্থা করতেন, খুব ভালো হতো। বেশ রানী, আমি আজই দিদিকে নিয়ে আসার জন্য মানুষ পাঠাবো। যবে থেকেই এই মেয়েটি এসেছে, মহারাজ শুধু তার দিকেই নজর রাখে, আমাদের দিকে ফিরেও তাকায় না। এইভাবে চলতে দিলে হবে না। আমাদের কিছু করতে হবে, যাতে করে মহারাজের মন বিষিয়ে যায় এই নতুন রানীর ওপর থেকে। এই তো আর কয়েকটা দিনের অপেক্ষা শুধু। এভাবেই শেষ হচ্ছে পর্ব 1। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।